রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক হাফ ম্যারাথন, যেখানে কয়েক হাজার মানুষের সঙ্গে অংশ নেয় ২১টি রোবটও। গত শনিবার আয়োজিত এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দৌড়াতে হয়েছে প্রায় ২১ কিলোমিটার পথ। রোবটগুলো একই দূরত্ব অতিক্রম করেছে। এই রোবটদের উচ্চতা ছিল ভিন্ন ভিন্ন। কারো কারো ছিল ৩ ফুট ৯ ইঞ্চি, আবার কেউ কেউ ছিল ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা। আকৃতিতে তারা অনেকটা মানুষের মতো, আর চলাফেরাতেও ছিল মানবসুলভ ছন্দ। তবে একটি শর্ত ছিল, চাকা লাগানো কোনো রোবট এই দৌড়ে অংশ নিতে পারবে না, অর্থাৎ রোবটগুলোকে অবশ্যই ২ পায়ে হাঁটতে বা দৌড়াতে হতো। চীন দাবি করেছে এই ধরনের হাফ ম্যারাথনের আয়োজন তারাই বিশ্বে প্রথম করেছে, যেখানে মানুষের পাশাপাশি রোবটও প্রতিযোগিতায় অংশ নিয়েছে। রোবটদের মধ্যে সবচেয়ে ভালো করেছে তিয়ানগং আল্ট্রা নামের একটি রোবট। মাত্র ২ ঘন্টা ৪০ মিনিটে সে দৌড় শেষ করেছে। অন্যদিকে মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন, তিনি ১ ঘন্টা ২ মিনিটে নির্ধারিত পথ অতিক্রম করেন। বিজয়ী রোবটটি তৈরি করেছেন তাং জিয়ান এবং তার দল, যারা বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিক্সে কাজ করেন। তাং জানান, রোবটটির লম্বা পা তাকে দ্রুত দৌড়াতে সহায়তা করেছে। এছাড়া অ্যালগোরিদমের মাধ্যমে রোবটটি মানুষের দৌড়ানোর কৌশল অনুকরণ করেছে। দীর্ঘ এই দৌড়ের পুরো সময়কালে রোবটটির ব্যাটারি মাত্র ৩ বার পরিবর্তন করতে হয়েছে। দৌড়ের সময় রোবটগুলোর নানা অদ্ভুত কাণ্ড কারখানা দর্শকদের জন্য হয়ে উঠেছিল বাড়তি আনন্দের উৎস। যেমন একটি রোবট দৌড় শুরু করার ঠিক আগেই হঠাৎ মাটিতে পড়ে যায়, যদিও কয়েক মিনিটের মধ্যেই উঠে দাঁড়িয়ে আবার দৌড় শুরু করে। আরেকটি রোবট দৌড়াতে গিয়ে ট্র্যাক থেকে সরে গিয়ে সোজা গিয়ে ধাক্কা খায় রেলিংয়ে। প্রতিটি রোবটের সঙ্গে ছিল একজন করে তত্ত্বাবধায়ক, যারা দৌড়ের সময় পাশে ছিলেন এবং প্রয়োজনে সহায়তা করেছেন। অনেক রোবটকেই দেখা গেছে রঙিন জার্সি পরে, কারো পায়ে আবার জুতা। পুরো আয়োজনটি যেন ভবিষ্যতের এক ঝলক দেখিয়ে দিল, যেখানে মানুষ আর রোবট একসঙ্গে দৌড়াচ্ছে একই লক্ষ্যে। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির নির্মাণের পরিকল্পনা করছে। হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষিতে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে। শনিবার ১৯ এপ্রিল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্সে একটি পোস্টে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায়ই মুসলিমদের পবিত্র এই স্থানে গিয়ে তাণ্ডব চালায় এবং নিষেধ থাকা সত্ত্বেও সেখানে ধর্মীয় প্রার্থনা করে। তবে এসব কর্মকাণ্ডে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহায়তা করে। এছাড়া তারা ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বসবাস করে এবং ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পায়। জেরুজালেমের স্থিতাবস্থা অনুযায়ী আল আকসা প্রাঙ্গণে অমুসলিমরা প্রার্থনা করতে পারবে না, তবে সাম্প্রতিক সময়ে সেখানে ইহুদিরা যাওয়া শুরু করেছে এবং এখন তারা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে। ফিলিস্তিনের মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে গাজা যুদ্ধবন্ধ ও জিম্মি বিনিময়ে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে হামাস। অন্তর্বর্তী চুক্তি প্রত্যাখ্যান করে সংগঠনের নেতা খলিল আল হায়া জানান, গাজা যুদ্ধ বন্ধ, বন্দিমুক্তি ও পুনর্গঠনের বিনিময়ে তারা বাকি জিম্মিদের ছাড়তে প্রস্তুত। তবে ইসরায়েল এই প্রস্তাবে সাড়া না দিলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, হামাসকে পরাজিত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। শুক্রবার গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬৪ জন নিহত ও বহু মানুষ আহত হন। হামলা চালানো হয় গাজার সব অঞ্চলে, বিশেষ করে রাফার কাছে আইডিএফ এর ঘাঁটি থেকে চালানো হয় বড় হামলা। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫১,০০০ ছাড়িয়েছে, আহত প্রায় ১,১৭,০০০। গাজার মিডিয়া অফিস জানায়, ধ্বংসস্তূপে চাপা পড়াদের সহ নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে, যাদের ৫৬% নারী ও শিশু। ফিলিস্তিনের গাজার বাসিন্দা ২৫ বছর বয়সী ফাতেমা হাসুউনা ছিলেন একজন সাহসী আলোকচিত্রী।
যিনি নিজের ক্যামেরায় তুলে ধরেছিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের চিত্র। যুদ্ধবিধ্বস্ত এই জনপদের প্রতিটি কান্না, প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতিটি বাঁচার আকুতি যেন ধরা পড়েছিল তার লেন্সে। তিনি জানতেন প্রতিদিন মৃত্যুর খুব কাছে হাঁটছেন, তবু থামেননি। প্রায় 18 মাস ধরে একের পর এক ছবিতে তিনি তুলে ধরেছেন ইসরায়েলি আগ্রাসনের নির্মমতা। তার সাহসী যাত্রার ইতি ঘটে গত বুধবার, যখন ইসরায়েলের বিমান হামলায় উত্তর গাজার নিজ বাড়িতে প্রাণ হারান ফাতিমা। বিয়ের একদিন আগে তার জীবনের সবচেয়ে স্বপ্নময় সময়ের প্রাক্কালে ঘটে সেই বিভীষিকা। শুধু ফাতিমা নন, এই হামলায় প্রাণ হারান তার গর্ভবতী বোনসহ পরিবারের আরও 10 জন। তাদের স্বপ্ন, ভালোবাসা, হাসি সব এক ঝলকে থেমে যায়। তবে ফাতিমা চেয়েছিলেন তার মৃত্যু যেন নিঃশব্দ না হয়। তিনি লিখে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয়স্পর্শী বার্তা, আমি মরলে আমার সেই মৃত্যু যেন গর্জে ওঠে, আমি যেন শুধু একটি সংখ্যা বা সংবাদের ছোট্ট অংশ না হয়ে যাই। আমার মৃত্যু যেন এমন হয় যা কেউ ভুলতে পারবে না। আজ সেই কথাই সত্যি হয়েছে। মৃত্যুর একদিন আগেই ঘোষণা আসে ফাতিমাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে ফ্রান্সের একটি স্বাধীন চলচ্চিত্র উৎসবে, যা কান চলচ্চিত্র উৎসবের সমান্তরালে অনুষ্ঠিত হয়। ইরানি চলচ্চিত্র নির্মাতা সেফিদেহ ফার্সি নির্মিত সেই ডকুমেন্টারির নাম পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক। এতে ফার্সি ও ফাতিমার ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজার যন্ত্রণাময় বাস্তবতা ও মানুষের অদম্য টিকে থাকার গল্প তুলে ধরা হয়েছে। নির্মাতা ফার্সি বলেন, ফাতিমা যেন আমার চোখ হয়ে উঠেছিলেন গাজায়। তিনি ছিলেন অগ্নিকন্যা, জীবনে ভরপুর, সাহসে ভরপুর। তার হাসি, কান্না, প্রত্যাশা ও হতাশা সব আমি ধারণ করেছি ক্যামেরায়। ফাতিমার প্রতিভা ছিল অসাধারণ। ফ্রান্সে নির্বাসিত ফার্সি আরও জানান, তিনি আশঙ্কা করছিলেন ফাতিমা হয়তো তার আলোকচিত্র, প্রতিবেদন ও ওই তথ্যচিত্রে অংশ নেওয়ার কারণে হামলার লক্ষ্যবস্তু হতে পারেন, যা শেষ পর্যন্ত বাস্তবেই ঘটল। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা হামাসের এক সদস্যকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালিয়েছিল। কিন্তু ফলাফল হলো ফাতিমা ও তার পুরো পরিবারই সেই হামলার শিকার হয়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন হাজার হাজার নিরীহ মানুষ। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ফাতিমাও এই তালিকায় যুক্ত হলেন। তবে তিনি কেবল একজন নিহত ফিলিস্তিনি নন, তিনি হয়ে উঠেছেন যুদ্ধের মুখে দাঁড়িয়ে থাকা সাহসের প্রতিচ্ছবি। ফাতিমার জীবন, তার কাজ এবং তার মৃত্যু সব মিলে তিনি এখন শুধু গাজার নয়, গোটা মানবতার গল্প বলার প্রতীক। তার মৃত্যু নীরব হয়নি। পৃথিবী এখন জানে তিনি ছিলেন, তিনি লড়েছেন, আর তিনি এমনভাবে বিদায় নিয়েছেন যা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। ক্ষুধার তাড়নায় কচ্ছপের মাংস রান্না করে খাচ্ছে গাজাবাসী। গাজা উপত্যকায় চলমান ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক সংকট এতটাই গভীর যে বাসিন্দারা এখন জীবন রক্ষার্থে সামুদ্রিক কচ্ছপের মাংস খেতে বাধ্য হচ্ছেন। একসময় যেসব কচ্ছপকে শিশুরা ভয় পেত, আজ সেগুলোর মাংসই তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা ও অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। গত 18 মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে একতরফাভাবে হামলা শুরু করার আগে থেকেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে প্রোটিনের বিকল্প উৎস হিসেবে কিছু গাজাবাসী সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছেন। তাদের মাঝে একজন 61 বছর বয়সী মাজিদা কানান জানান, তিনি তার পরিবারের জন্য তৃতীয়বারের মতো কচ্ছপের মাংস রান্না করেছেন। তিনি বলেন, বাচ্চারা কচ্ছপকে ভয় পেত, তাই আমরা তাদের বলেছিলাম এটি বাছুরের মাংসের মতোই সুস্বাদু। তাদের মধ্যে কেউ কেউ খেয়েছে, কেউ খায়নি। সামুদ্রিক কচ্ছপ আন্তর্জাতিকভাবে একটি বিপন্ন প্রজাতি হিসেবে সুরক্ষিত, তবে গাজার জেলেদের জালে ধরা পড়া এসব কচ্ছপকে এখন খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেলে আব্দুল হালিম কানান বলেন, যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে আমরা কচ্ছপ খেতাম না, ছেড়ে দিতাম। তবে আমরা প্রোটিনের অভাব পূরণ করতে চাই। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস সতর্ক করে দিয়েছে যে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা শুরুর পর থেকে গাজা গুরুতর মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হানান বলখি জানিয়েছেন,
কিছু গাজাবাসী এতটাই মরিয়া হয়ে উঠেছে যে তারা পশুর খাবার, ঘাস এবং নর্দমার পানি খাচ্ছে। এই পরিস্থিতি মানবতার জন্য এক গভীর উদ্বেগের বিষয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সাহায্য সরবরাহ বন্ধ করে গাজাবাসীর বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছে।